প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করার জন্য আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী 2026 সালের নতুন বইয়ের আলোকে পঞ্চম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ে গুণ ও ভাগ, এখান থেকে আমরা আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আগের ক্লাসে ভাগ ভাগ প্রক্রিয়া শিখছিলাম একটা, যেখানে আমাদের 12 পৃষ্ঠাতে, দেখো কত পৃষ্ঠা, 12 পৃষ্ঠাতে 10, 100, 1000, 10,000 অর্থাৎ 100, 10, 1000 এইরকম সংখ্যা যদি আমাদের ভাজক হিসাবে থাকে, তাহলে সেই ভাজক দিয়ে আমরা কিভাবে ভাগ করব আমরা কিন্তু এই পদ্ধতি দেখছিলাম। আমরা কিন্তু যে এখান থেকে 5 নাম্বারটা, এই যে 5 নাম্বারটা কিন্তু আমরা এখান থেকে সমাধান করছিলাম। আজকে আমরা 7 নাম্বার অঙ্কটা একটু দেখব। এখানে আমাদের লিখিত প্রশ্ন দিচ্ছে, আমরা এখান থেকে ভাগ প্রক্রিয়ায় সমাধান করব। দেখো, তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে আসতেছি। দেখো, আমাদের 7 নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। 7 নম্বর প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে? 7 নম্বর প্রশ্নটায় আমাদেরকে কোশ্চেন করছে, একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের কত, দেখো, 46,80,000 টাকা লাভ হলো। 1 নম্বর প্রশ্ন, কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? 2 নম্বরে আরেকটা প্রশ্ন করছে, দেখো, 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন? তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা আগে সমাধান করি। 1 নম্বর প্রশ্নটা বলছে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। আমাদের মাসের লাভের টাকা বের করতে বলছে, অর্থাৎ প্রতি মাসে বলতে 1 মাসে লাভের টাকা বের করতে হবে। এখন আমরা লাভের টাকা বের করার জন্য নিয়মটা কি জানি, যে আমাদের মোট কত মাসের লাভের টাকা দেওয়া আছে আমরা সেটা দেখব, সেটাকে আমরা ভাগ করলেই আমরা 1 মাসের লাভের টাকা পেয়ে যাব। যেমন এখানে দেখো, একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করে, ঠিক আছে। 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হলো। 1 বছরের ব্যবসার কথা বলা হয়েছে, আর এতে কিন্তু প্রশ্নে মাসে লাভের টাকার হিসাব চাইছে, অর্থাৎ প্রশ্নে আমাদের 1 বছরে দেওয়া আছে, আর না, আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, এটা আমাদের উদ্দীপকে আমাদের বছরের লাভের টাকা বলা হয়েছে, আর প্রশ্নে আমাদের মাসের লাভের টাকা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের মাসের লাভের টাকা বের করতে হলে উদ্দীপকটাকেও আমাদের মাসে নিয়ে আসতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের প্রশ্নে আমাদেরকে কি বের করতে বলছে, আমাদের প্রশ্ন অনুসারে কিন্তু সাজিয়ে নিতে হবে। প্রশ্নে যেহেতু আমাদেরকে মাসের লাভের টাকা বের করতে বলছে, তাহলে আমরা কিন্তু বছর থেকে এটাকে মাসে করে নেব। তাহলে 1 বছরে ব্যবসায় লাভ হয় এত টাকা, তাহলে এটা আমাদের 1 বছর সমান কত মাস এটা জানতে হবে। এরপরে তত মাসে আমাদের লাভের পরিমাণ কত টাকা হচ্ছে এবং 1 মাসে। আচ্ছা, আমাদের যদি অনেক মাসের লাভের টাকা দেওয়া থাকে আর 1 মাসেরটা বের করতে হয়, তাহলে যত মাসের লাভের টাকা দেওয়া আছে, সাপোজ 1 বছর সমান আমরা জানি 12 মাস, তাহলে এখানে 12 মাসের লাভের টাকা দেওয়া আছে। এই লাভের টাকাকে যদি আমরা 12 মাস 12 দিয়ে, মোট কত মাস, 12 মাস, 12 মাস দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমরা 1 মাসেরটা পাবো, অর্থাৎ 1 মাসের লাভের টাকা পাবো। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব, আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি। আমরা যেইভাবে বললাম, আমরা ঠিক সেইভাবেই এই সমস্যাটা সমাধান করব। দেখো,
তাহলে এইখানে আমরা 1 নম্বর প্রশ্ন লিখতেছি। দেখো 1 বছরে আমরা শ্রেণী কি দেখতে পাচ্ছি যে 1 বছরের ব্যবসায় তাদের লাভ হয়। তাহলে আমরা লিখব প্রথমে যে 1 বছরের ব্যবসায়, 1 বছরের ব্যবসায় কারখানা, এখানে যেহেতু প্রশ্ন আমাদেরকে বলছে কারখানা, তাহলে কারখানার লাভ হয় 1 বছরের ব্যবসায় কারখানার লাভ হয় কয় টাকা? 46,80,000 টাকা। আচ্ছা, এখন আমাদের যেহেতু 1 মাসের বের করা লাগবে, তাহলে 1 বছরটাকে আমরা আগে মাসে করে নেব। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, তাহলে এখন কি লিখবো? যে 12 মাসে লাভ হয় 46,80,000 টাকা। আচ্ছা, যেহেতু 1 বছরে লাভ হয় 46,80,000, 1 বছর সমান 12 মাস, তার মানে 12 মাসেই আমাদের 46,80,000 টাকা লাভ হচ্ছে। তাহলে এই টাকা লাভ হচ্ছে কত মাসে? টোটাল সম্পূর্ণ 12 মাসে। তাহলে 1 মাসেরটা বের করতে হলে আমাদের এখন ভাগ করতে হবে। অতএব তাহলে আমরা কি লিখব? যে 1 মাসে লাভ হয়, 1 মাসে লাভ বের করতে হলে এখন আমাদের মোট টাকার পরিমাণকে মোট মাস দিয়ে, যেহেতু আমি মাসেরটা বের করেছি এই কারণে মোট টাকার পরিমাণকে মোট মাস দিয়ে ভাগ দিতে হবে। এত টাকা। তাহলে এখন আমি দেখো, তাহলে এখন কি করব? আমরা 46,80,000 কে আমরা 12 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা একটু সাইডে করে দেখি। 46,80,000। আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে তাহলে 2 অঙ্কের, যেহেতু আমরা প্রথম 2 অঙ্কের ভাজক নিব, ভাজকের মান এবং ভাজ্যের মান দেখব। 2 অঙ্কের ভাজকের মান আমাদের কত? 12, আর 2 অঙ্কের ভাজ্যের মান আমাদের কত? 46। যেহেতু ভাজ্যের মান বড় হচ্ছে 2 অঙ্কের, তাহলে আমরা ভাগ দিতে পারবো, তাই না? তাহলে এখানে আমরা কয়বার দিতে পারতেছি? 12 কে দেখো 3 বার যদি আমরা দিই, 3 দুগুণে 6, 3 একে 3। আচ্ছা, 3 বার আমাদের 36 হচ্ছে। আমরা যদি 4 বার দিই, একটু দেখি, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে আমাদের কত হচ্ছে? 48। 48 বেশি হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু 46 আছে, তাহলে আমরা 3 বার দিতে পারবো। তাহলে আমরা 3 বার দিলে আমাদের আসতেছে 36। এখন আমরা বিয়োগ দিব, 6 6 বিয়োগ করলে 0, 3 আছে কত হলে 4 পাবো? 1। আমাদের অবশিষ্ট থাকতেছে 10। 10 এর মধ্যে ভাগ দেওয়া যাবে না, তাহলে উপর থেকে আমাদের একটা অঙ্ক নামাইতে হবে। 10 থেকে 8 নামাইলাম আমরা। এখন দেখো, যেহেতু 108 একটু বড় হয়ে যাচ্ছে, আমরা তাহলে একটু হিসাব করে দেখব যে 10 এর সাথে গুণ করে অনুপাতে হচ্ছে আমাদের, আমরা কিন্তু 10 এর সাথে গুণ করা জানি। আমরা 10, 100, 1000 এর সাথে গুণ করা কিন্তু আমরা জানি যে আমাদের 10 এর সাথে গুণ করলে কি হবে? শেষে যে একটা শূন্য থাকবে, শুধু এই শূন্যটা আমাদের এসে যোগ হবে। যদি দুইটা শূন্য থাকতো তাহলে আমরা দুইটা যোগ করতাম 100 এর সাথে গুণ করলে। আচ্ছা, তাহলে আমাদের 10 এর সাথে গুণ করলে কত আসতেছে? 120। আমাদের সংখ্যাটা হচ্ছে 108। তার মানে কি আমাদের 10 বার তো যাবে না, ছোট আছে, তাহলে আমরা 8 বার 9 বার দিয়ে দেখতে পারি, আমাদের মিলে যেতে পারে। তাহলে আমরা 9 বার দিয়ে দেখি
9 দুগুণ 18, 18 8 হাতে থাকে 1, 9 কে 9, 11 হাতে থাকে 10, তাহলে 108। দেখো মিলে গেছে। তার মানে আমাদের কতবার এখানে গেল? আমাদের এখানে 9 বার গেল, তাহলে আমরা এখানে 9 বার দেব। তাহলে 9 বার দিলাম আমরা, 9 বার দিলে আমাদের কত হচ্ছে? 108। তাহলে এখন আমাদের বিয়োগ করলে দেখো শূন্য আসতেছে, অর্থাৎ মিলে যাচ্ছে। এরপরে আমরা কি দেখছিলাম যে ভাগ করার সময় আমরা যদি দেখি এরকম নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে এবং এরপরে যেই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি সব শূন্য থাকে, তাহলে আমরা যতগুলো শূন্য আছে আমরা ভাগফলের সাথে ঠিক ততগুলো শূন্য দিলে আমাদের এই ভাগটা মিলে যাবে। অর্থাৎ আমাদের দেখো এখানে কিন্তু একটু মনোযোগ সহকারে শুনো, এখানে কিন্তু 108 কিন্তু দেখো আমাদের 9 দিয়ে গুণ দিলে 12 কে যে সংখ্যাটা সেটা দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এরপরে আমরা বিয়োগফল যা আসে তার সাথে কিন্তু আমরা যে ডান পাশের সংখ্যাটা নামাই আবার ভাগ দিই, কিন্তু ডান পাশের অঙ্ক যদি এইভাবে দেখো 108 মিলে গেছে, মিলে যাওয়ার পরে ডান পাশের অঙ্কটা যদি আমরা দেখি যে শূন্য আছে বা অনেকগুলো শূন্য আছে, তাহলে কিন্তু আমাদের এইখানে কি করা লাগবে? দেখো যতগুলো শূন্য আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4 আমরা ঠিক ততগুলো শূন্য দিয়ে এইখানে কিন্তু আমরা ভাগটা সম্পূর্ণ করতে পারি। কারণ এই যে সংখ্যাটা এখন আমাদের আসছে ভাগফলে, এই সংখ্যাটা দিয়ে কিন্তু এটাকে ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আমরা এই সংখ্যাগুলো এখানে দিয়ে দিতে পারি। আমরা এইভাবে হচ্ছে এই ভাগটাকে সম্পূর্ণ করতে পারি। এইভাবে কিন্তু আমাদের ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়ে মিলে যায়, আমরা জানি। তাহলে এখানে আমাদের ভাগফল কত আসছে দেখো 3,90,000। তাহলে এখানে আমাদের ভাগফল হবে 3,90,000। তাহলে আমরা এখানে কত লিখবো? 3,90,000। তাহলে দেখো আমাদের এক মাসে লাভ হচ্ছে 3,90,000 টাকা। এটাই আমাদের উত্তর। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যদি আমাদের 12 মাসের, 1 বছরের বা আরো বেশি মাসের লাভের টাকার পরিমাণ দেওয়া থাকে আর আমাদের 1 মাসেরটা বের করতে বলা হয়, তাহলে মোট লাভের টাকাকে মোট যত মাসের দেওয়া আছে, এখানে আমাদের 12 মাসের দেওয়া আছে তাই আমরা 12 মাস দিয়ে ভাগ দিলাম। এখানে যদি আমাদের আরো বেশি মাসের লাভের টাকা দেওয়া থাকতো, যত মাসের লাভের টাকা দেওয়া থাকতো আমরা তত মাস দিয়ে এখানে ভাগ দিলে কিন্তু আমরা 1 মাসেরটা পেয়ে যেতাম। অর্থাৎ মোট টাকার পরিমাণকে মোট মাস দিয়ে ভাগ দিলে আমরা 1 মাসেরটা পেয়ে যাব। এখানে যদি আমাদের প্রশ্নটা বছরে করা থাকতো, তাহলে কিন্তু আমাদের মোট যত বছরের লাভের টাকা বলা থাকতো, আমরা মোট টাকাকে তত বছর দিয়ে ভাগ দিলে 1 বছরের লাভের টাকা পেতাম। আমরা সামনের দিকে এইরকম অঙ্ক আরো অনেক পাবো। আমরা ওইগুলো প্র্যাকটিস করার সময় দেখবো যে আরো অনেক ধরনের এইরকম হচ্ছে যে সলিউশন আমরা করতে পারবো। দেখো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এখন তোমরা এটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন নিজেরা করবে তখন খুব সহজেই তোমরা এটা থেকে বুঝে করতে পারবে। তবে আমাদের কিন্তু এখানে 1 বছর সমান 12 মাস এটা জানা লাগবে। যেহেতু আমাদের প্রশ্ন মাসে চাইছে, এই কারণে কিন্তু আমরা বছরকে মাসে করে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, আমরা 1 নাম্বারটা সমাধান করলাম, এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটা পড়ব। 2 নাম্বার কোশ্চেনে আমাদের দেওয়া আছে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। এবার কর্মচারী একজন কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। দেখো 1 বছরের লাভের টাকা কি, অর্থাৎ আমাদের যে মোট লাভ, এখানে যে আমাদের মোট লাভের কথা বলা হয়েছে, এই যে এটা 46,80,000 টাকা, এই 1 বছরের লাভের টাকা অর্থাৎ এই পরিমাণ 46,80,000 টাকাকে
কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। আচ্ছা, মোট কর্মচারী আছে কতজন? আমরা জানি যে দেখো প্রশ্নে দেওয়া আছে মোট কর্মচারী আছে হচ্ছে 150 জন। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন, তাহলে মোট কর্মচারী 150 জন। ঠিক একইভাবে আমরা যেভাবে মাসের লাভের টাকাটা বের করছি, মোট টাকাকে এক মাসেরটা বের করতে আমরা মোট মাস দিয়ে ভাগ দিছি, একইভাবে একজন কর্মচারী কত টাকা পাবে এটা বের করতে হলেও আমাদের মোট টাকাকে মোট কর্মচারীর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। মোট কর্মচারীর সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা একজন কর্মচারী কত টাকা করে পাবে আমরা সেটা পেয়ে যাব। তাহলে ঠিক আছে, চলো আমরা এটাও একটু বোর্ডে সমাধান করে দেখি। তাহলে আমরা আগে এক বছরের লাভের টাকার পরিমাণটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। এক বছরের লাভের টাকা, লাভের পরিমাণ, এক বছরের লাভের পরিমাণ আমাদের কত? 46,80,000 টাকা। আচ্ছা, এক বছরের মোট লাভের পরিমাণ আমরা পেয়ে গেছি। এবার আমাদের মোট কর্মচারী প্রয়োজন হবে, তাহলে মোট কর্মচারীর সংখ্যাটা আমরা উল্লেখ করব। মোট কর্মচারী সমান সমান 150 জন। আচ্ছা, মোট লাভের টাকাকে মোট কর্মচারী দিয়ে ভাগ দিলে আমরা একজন কর্মচারীর টাকার পরিমাণ পেয়ে যাব। অতএব একজন কর্মচারী পাবেন, একজন কর্মচারী কত টাকা পাবেন? 46,80,000 কে আমরা ভাগ দিব 150 দিয়ে, এত টাকা। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা 46,80,000 কে ভাগ দিব কত দিয়ে? 150 দিয়ে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ভাজকটা হচ্ছে 3 অঙ্কের, তাহলে আমরা ভাজ্যটা নিব হচ্ছে 3 অঙ্কের। এখানে আমরা কমা রাখবো না, এখানে আমরা তুলে দেব কমাটা। তাহলে 3 অঙ্কের ভাজ্য নিব, নিয়ে দেখব যে আমাদের ভাজ্যের মানটা ভাজকের চেয়ে বড় হচ্ছে কিনা। ভাজকের মান হচ্ছে 150 আর ভাজ্যের মান হচ্ছে 468। যেহেতু বড় হচ্ছে তার মানে আমরা ভাগ দিতে পারবো। তাহলে আমরা কয়বার নিতে পারবো? 150 আমরা বুঝতে পারতেছি দুইবার দিলে আমাদের 300 হবে, তাই না? 150 এর যদি আমরা দুইবার গুণ দিই, যেহেতু 400, 150 এর খুব বেশি বড় মান না, তাহলে আমরা দুইবার দিলে দেখতেছি 5 দুগুণ 10, 10 এর 0, হাতে থাকে 1, 2 কে 2 আর হাতে থাকে 3, দুইবার গুণ দিলে হচ্ছে 300। আমরা আরো একবার দিয়ে দেখতে পারি, তিনবার দিলে আমাদের কত হচ্ছে? 150 গুণন 3, তিনবার দিলে আমাদের 3 0 0, 3 5 15, 15 5, হাতে থাকে 1, 3 কে 3 আর হাতে 1 যোগ করলে 4, কত হচ্ছে আমাদের? 450। দেখো এখানে আছে 468, তার মানে আমাদের তিনবার দিলেই কিন্তু ভাগ যাবে, চারবার দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি হয়ে যাবে। তাহলে তিনবার আমরা দিলাম, তিনবার দিলে আমাদের আসতেছে 450। তাহলে এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দেখো 0 আছে কত হলে 8 পাবো, আর 5 আছে কত হলে 6 পাবো, 1 4 4 0, তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 18। এখন আমরা দেখব যে উপর থেকে আরেকটা 0 নামায় আমাদের ভাগ যায় কিনা। আচ্ছা, উপর থেকে আমরা একটা 0 নামালাম ডান পাশে ভাজ্য থেকে, তাহলে আমাদের 150 হচ্ছে, আমাদের 180 হচ্ছে, তাহলে আমাদের ভাজক হচ্ছে 150। তাহলে আমরা বুঝতে পারতেছি আরো একবার দেওয়া যাবে, একবার দিলে আমাদের 150 হবে। তাহলে আমরা আবার বিয়োগ করব, 0 0 0, 5 আছে কত হলে 8 পাবো, 3 1 1 0, 30। আমাদের অবশ্যই আসতেছে কত? 30। তাহলে 30 এর মধ্যে ভাগ দেওয়া যাচ্ছে না, আমরা পরবর্তী আরেকটা অঙ্ক নামাবো 0।
শূন্য নামাইলে দেখো আমাদের 300 হচ্ছে। আমরা কিন্তু আগের বার গুণ দিয়ে দেখছিলাম 2 বার গুণ দিলে কিন্তু আমাদের 300 হচ্ছে। তাহলে আমরা যদি 2 বার গুণ দিই তাহলে 300 হচ্ছে। এখানে কিন্তু আমাদের ভাগশেষ মিলে গেছে একদম। দেখো নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য হওয়ার পরে আমাদের আরো কয়টা শূন্য বাকি আছে? 2টা শূন্য কিন্তু বাকি আছে। তাহলে দেখো আমরা জানি নিঃশেষে বিভাজ্য হওয়ার পরে ভাজ্য থেকে যদি শুধুমাত্র শূন্য বাকি থাকে ডান পাশে, তাহলে কিন্তু ওই শূন্যগুলো আমরা ভাগফলের সাথে যোগ করে দিলেই আমাদের ভাগফলটা চলে আসে সম্পূর্ণ। তাহলে এখানে আমাদের কয়টা শূন্য বাকি আছে? 2টা শূন্য বাকি আছে। তাহলে আমরা 2টা শূন্য বসাই দেব। তাহলে এখানে আমাদের দেখো এই যে এই শূন্যটা বসায় কিন্তু আমাদের এখানে 300 কাছে কিন্তু আমরা নিয়ে এসে মিলাই দিছি, শূন্য হয়ে গেছে। এই শূন্য ব্যবহার করার পরে আর কয়টা শূন্য বাকি আছে? 2টা শূন্য বাকি আছে আমাদের কিন্তু এই 2টা শূন্য তাহলে আমরা বসাই দিলে আমরা ভাগফল পেয়ে যাব। এটাই হবে হচ্ছে আমাদের ভাগফলের মান। তাহলে আমাদের ভাগফল কত আসতেছে 31,200। তাহলে আমাদের প্রত্যেক কর্মচারী পাবে হচ্ছে 31,200 টাকা করে। দেখো তাহলে আমাদের উত্তর 31,200 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের যদি মোট পরিমাণ দেওয়া থাকে আর একজনেরটা বের করতে বলা হয়, মোট টাকার পরিমাণ মোট কর্মচারী দেওয়া থাকে, তাহলে আর একজন কর্মচারীর বেতন বের করতে বলা হয় বা প্রতি কর্মচারীর বেতন বের করতে বলা হয়, অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে পাবে, তাহলে আমাদের মোট টাকাকে মোট কর্মচারী দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিন্তু আমরা একজনের টাকার পরিমাণ বা প্রত্যেক জনের টাকার পরিমাণ কিন্তু পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করতে যাবে সমস্যা হলে কিন্তু তোমরা এই নোট করে অঙ্কটা দেখে বুঝতে পারবে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখিত একটা প্রশ্ন দেখলাম যেখানে আমরা ভাগের মাধ্যমে সমাধান করছি। এর পরবর্তীতে দেখো আমাদের সমাধানের জন্য এখানেই দেখো আমাদের কিন্তু এখানে অঙ্কটা দিয়েও দিছে। আমরা যদি 46,80,000 টাকাকে 12 দিয়ে ভাগ করি, এই যে আমাদের কিন্তু প্রথম অঙ্ক আমরা 1 নাম্বারটা যেটা করছি, এই যে 12 মাসের লাভের টাকা 1 মাসেরটা বের করতে হবে। তাহলে মোট টাকাকে দেখো 12 দিয়ে ভাগ করছে, তাহলে প্রতি মাসের লাভের টাকা পেয়ে গেছে। আবার একইভাবে 2 নাম্বারটাকেও কিন্তু দেখো মোট টাকার পরিমাণকে দেখো আমরা যদি মোট 46,80,000 টাকাকে 150 দিয়ে ভাগ করি, মোট কর্মচারী যে 150 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এখানে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন সেটা পাবো। এই যে আমরা যেইভাবে করছি ঠিক একইভাবে তারা সমাধান নিচে দিয়ে দিছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা হচ্ছে যে এখান থেকে 12 পৃষ্ঠা থেকে কিন্তু তাহলে লিখিত যে আমাদের প্রশ্ন আছে সেখান থেকে কিন্তু আমরা ভাগের প্রক্রিয়ায় লিখিত প্রশ্নগুলো সমাধান শিখছি আজকে। আমরা এই ক্লাসে হচ্ছে যে 13 পৃষ্ঠা, এখন 13 পৃষ্ঠার আমরা যে প্রশ্ন আছে 13 পৃষ্ঠার প্রশ্নগুলো আমরা সমাধান করব। 13 পৃষ্ঠায় আমাদের শুরুতেই দেখো কি দেওয়া আছে, প্রশ্ন 8 নাম্বার দেওয়া আছে। 8 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু পড়বো, এরপরে আমরা দেখবো যে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। তাহলে আমরা একটু পড়ি। দেখো এখানে দেওয়া আছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ ধরো একটা গ্রামের একটা সাইড দিয়ে বাঁধ দেওয়া হবে, তাহলে এখানে টাকার প্রয়োজন। প্রত্যেক পরিবার, গ্রামের মধ্যে যতগুলো পরিবার আছে প্রত্যেক পরিবার থেকে একই পরিমাণ টাকা, কম বেশি না, প্রত্যেক পরিবারের কাছ থেকে একই পরিমাণ করে টাকা তোলা হয়েছে। এই যে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম পরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, তখন দেখো গ্রামে 275টি পরিবার আছে, তাহলে মোট পরিবার আছে 275টা, এবং বাঁধ ঠিক করার জন্য
96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবারে কত টাকা করে দেবে, অর্থাৎ প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে। এখন আমাদের পরিবার আছে 275টা, আর বাঁধ তৈরি করার জন্য মোট টাকার পরিমাণ আমাদের দরকার হচ্ছে 96,250। এই দেখো আমি একটু মার্ক করে দিই, এখানে দেওয়া আছে কিন্তু 275টা পরিবার, আর আমাদের মোট টাকা লাগবে হচ্ছে আমি এটা একটু মুছে দিয়ে আবার মার্ক করে দিচ্ছি। দেখো এখানে আমাদের মোট টাকা দেওয়া আছে হচ্ছে, মোট টাকা লাগবে হচ্ছে 96,250 টাকা। প্রত্যেক পরিবার তাহলে কত টাকা করে তুলতে হবে প্রত্যেক পরিবারের কাছ থেকে, যাতে 96,250 টাকা উঠে যায়। তাহলে এখানে আমরা একইভাবে চিন্তা করি, একটু দেখো এখানে আমাদের মোট টাকার পরিমাণ কত প্রয়োজন, 96,250 টাকা মোট টাকার পরিমাণ, এত টাকা আমাদের প্রয়োজন। আর মোট পরিবার কতটি, 275টা, অর্থাৎ 275টা পরিবার টাকা দিবে এবং 96,200 টাকা করে উঠবে, 96,250 টাকা উঠবে। তাহলে আমরা 96,250 টাকা, 96,250 টাকা মোট উঠবে আমাদের, আর এর জন্য টাকা দিবে 275টা পরিবার। তাহলে প্রত্যেক পরিবার, এখন আমাদের প্রশ্নটা কি দেখো, প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে। আমরা কি জানি যে মোট টাকাকে মোট পরিবারের সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে একটা পরিবার কত টাকা করে দিবে আমরা কিন্তু সেটা পেয়ে যাব। আমরা কিন্তু আগের অঙ্কগুলোই করে আসছি ঠিক একই নিয়মে, যে মোট টাকার পরিমাণকে মোট পরিবার দিয়ে, বা মোট হচ্ছে যে আমরা যেই জিনিসটা আমাদের দেওয়া থাকবে, যদি কর্মচারী দেওয়া থাকে মোট কতজন লোক তাহলে দিবে, তাহলে মোট কতজন লোকের পরিমাণ দিয়ে ভাগ দিলেও কিন্তু একজন লোক কত টাকা করে দিবে সেটা পেয়ে যেতাম আমরা। অর্থাৎ মোট টাকাকে মোট পরিবার দিয়ে ভাগ দিলে একটা পরিবার কত টাকা দিবে আমরা কিন্তু সেটা পেয়ে যাব। দেখো তাহলে আমরা এখান থেকে এখন এটা সমাধান করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানে কিন্তু দেখো বলেই দিয়েছে, আমরা যদি স্ক্রিনের দিকেই একটু তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো, আমরা যদি 96,250 টাকাকে, এটা কিন্তু মোট টাকা, 96,250 টাকাকে পরিবারের সংখ্যা 275 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব 96,250 ভাগ 275। তাহলে আমরা এখানে কিন্তু মোট কত টাকা করে দিবে একটা পরিবার পেয়ে যাবো, সুতরাং প্রত্যেক পরিবার দিবে এত টাকা। আমরা তাহলে শুধু ভাগটা করতেছি, যেহেতু এখানে আমাদের লিখে দিচ্ছি, তাহলে আমাদের 96,250 এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, দেখো 275 দিয়ে। তাহলে 275 দিয়ে ভাগ করতে গেলে আমরা দেখতেছি এখানে 3 অঙ্কের ভাজক, তাহলে আমরা 3 অঙ্কের ভাজ্য নিব। 3 অঙ্কের ভাজ্য আমাদের মান আসতেছে 962, আর আমাদের ভাজকের মান হচ্ছে 275, তার মানে ভাজ্য বড় আছে আমাদের ভাগ দেওয়া যাবে। তাহলে 275 আর এটা হচ্ছে যে আমাদের 962, তাহলে আমাদের এটা থেকে 3 বা 4 গুণ দিয়ে আমরা গুণ দিলেই আমরা একটু সহজ বোঝার সুবিধার্থে আমরা কি করব, সহজভাবে আছে এটা তো আমাদের যেহেতু 1000-এর ছোট মান, তাহলে আমরা কি 3-4 বার গুণ দিয়ে আমরা দেখতে পারি। 275 আমরা 3 বার গুণ দিলাম, 3 বার গুণ দিলে আমাদের কত আসতেছে, 3 5 15, 15-র 5 হাতে থাকে 1, 3 7 21, আর হাতের 1 যোগ করলে হবে 22, 22-এর 2 হাতে থাকে 2, 3 2 6, 6 আর হাতের 2 যোগ করলে হবে 8, 825। দেখো 3 বার দিয়ে আমাদের 825 হয়েছে। আমরা 4 বার একটু গুণ দিয়ে দেখি, 4 বার গুণ দিলে আমাদের কত আসতেছে, 4 বার গুণ দিলে 4 5 20, 20, 20-এর 0 বসবে, হাতে থাকে 2, 4 7 28, 28 আর হাতের 2 যোগ করলে হবে 30, 30-এর 0 আবারও হাতে থাকে 3, 4 2 8, 8 আর 3-এ যোগ করলে হবে আমাদের 11। তার মানে কিন্তু আমাদের বেশি হয়ে যাচ্ছে, 11 হয়ে যাচ্ছে। আমাদের 3 অঙ্কের মানটা কিন্তু 962 হচ্ছে, অর্থাৎ আমাদের 3 বার দেওয়া যাবে। তাহলে আমাদের 3 বার গুণ দিলে যে মান আসে সেটা দিয়ে ভাগ দিলে আমাদের কত হচ্ছে 825। তাহলে আমরা এখানে কত লিখবো, 825 বিয়োগ করবো, এবারে 5 উপরে দেখো 2 আছে তাই না,
দুই ছোট সংখ্যা যেহেতু, তাহলে 12 কল্পনা করবো। 5 আছে, কত হলে আমরা 12 পাবো? 7। যেহেতু উপরে 12 কল্পনা করছি, নিচের অঙ্কের সাথে 1 যোগ হবে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে। 3 আছে, কত হলে 6 পাবো? 3। আচ্ছা, এখন যেহেতু উপরে কল্পনা করেন, তাহলে করিনি আমরা, কিন্তু 6ই ধরছি, উপরে কিন্তু আমরা কল্পনা করিনি, তাহলে আমাদের 8ই থাকবে। তাহলে 8 আছে, কত হলে আমরা 9 পাবো? 1। তাহলে দেখো 137 আমাদের অবশিষ্ট থাকতেছে। 137 এর মধ্যে কিন্তু 275 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে উপর থেকে আমাদের একটা অঙ্ক নামাইতে হবে। তাহলে আমরা উপর থেকে নামাইলাম 5। এখন আমাদের দেখো 1375 হয়েছে। তাহলে 1375 এর মধ্যে আমার কয়বার যাবে ভাগ আমি দেখবো। 275 আমরা কিন্তু 4 বার অলরেডি গুণ দিয়ে দেখছিলাম যে 1100 হয়েছে। তাহলে আমরা একটু 5 বার গুণ দিয়ে দেখতে পারি। 275 5 বার গুণ দিলে আমাদের মানটা আসতেছে 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 7 35 আর হাতে 2 যোগ করলে হবে 37। তাহলে 37 এর 7 হাতে থাকে 3, 5 দুগুণে 10, 10 আর হাতে 3 যোগ করলে হবে 13। তাহলে আমরা 13 লিখলাম। তাহলে এখানে আমাদের মানটা আসতেছে কত? 1375। আমাদের কিন্তু দেখো 1375ই দেওয়া আছে, অর্থাৎ আমাদের 5 বার দিলেই কিন্তু 275 এর 5 গুণ দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে। দেখো 1375। আচ্ছা, এখন বিয়োগ করলে তাহলে আমাদের শূন্য আসবে। নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। নিঃশেষে বিভাজ্য হয়ে যাওয়ার পরে আমরা কি জানি যে ডান পাশে যদি অঙ্ক শুধু শূন্য থাকে, তাহলে সেটা আমরা ভাগফলের সাথে দিয়ে দিলেই কিন্তু আমাদের মিলে যায়। তার মানে এখানে ভাগফল আসতেছে আমাদের 350। তাহলে আমাদের এখানে মোট টাকার পরিমাণকে মোট পরিবার দিয়ে আমরা ভাগ দিয়ে দেখলাম, ভাগফল 250 আসতেছে। তাহলে আমরা এখানে 250 লিখি। তাহলে এখানে হচ্ছে আমাদের 250। তার মানে আমাদের সুতরাং প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? ভাগফল যেহেতু 250 আসছে, তাহলে প্রত্যেক পরিবার হচ্ছে 250 টাকা করে দিবে। দেখো প্রত্যেক পরিবার হচ্ছে আমাদের এখানে 250। তাহলে কিন্তু আমরা এই একই প্রক্রিয়ার ভাগ কিন্তু আমাদের প্রশ্ন, আরো অনেক প্রশ্ন এখানে আমরা পাবো, যেখানে আমাদের লিখিতভাবে প্রশ্ন দেওয়া থাকবে। 250 না, আমরা কত পাইছি? 350। সরি, এখানে মিস্টেক হয়েছে। আমরা 350 বের করছি আর 250 লিখছি, তাই না? আচ্ছা, এখানে তাহলে আমাদের কত হবে? 350। 3 হবে। তাহলে এখানে আমাদের 350 টাকা করে প্রত্যেক পরিবার দিবে। দেখো, আচ্ছা, এরপরে আমরা 9 নম্বরে দেখো আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। 9 নম্বরে আমাদের কি কোশ্চেন করা হয়েছে আমরা আবার একটু পড়ি, যে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? আচ্ছা, এখানে দেখো সুন্দরভাবে মাঠের ছবিটাও দিয়ে দিছে বোঝার জন্য। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আগে প্রশ্নটা কি বলছে। কোন দৌড় প্রতিযোগিতার পথ মানে দৌড় প্রতিযোগিতা, এই যে সাপোজ ধর এটা একটা মাঠ, আর এই যে আমরা গোল এই যে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে এই লাইন দিয়ে হচ্ছে আমাদের কি দৌড়ানো হবে। এই যে গোল যে লাইনটা দেওয়া আছে হলুদ কালারের মতন করে, এইটা কিন্তু আমাদের এই যে লাইন দেওয়া আছে মাঝখানে তোমরা একটু দেখতে পারবে যে এই যে মাঝখানে এই লাইন দিয়ে কিন্তু গোল ভাবে দৌড়ানো হবে, ঠিক আছে? এখন তাহলে বলছে এটাকে চক্র বলছে। তাহলে কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য, মানে একবার যদি এখান থেকে সাপোজ ধরো এই যে দাগ আছে, এই দাগ থেকে যদি একবার কেউ শুরু করে দৌড়ানো, এইখান থেকে দৌড় দিয়ে সম্পূর্ণ এই চক্র দৌড়ায়, আবার ঘুরে এখানে আসতে একবার ঘুরে আসতে কতটুকু দৌড়ানো হয়? একবার ঘুরে আসলে 900 মিটার দৌড়ানো হয়। মানে সম্পূর্ণটা একবার ঘুরে আসলে হচ্ছে আমাদের কতটুকু? 900 মিটার দৌড়ানো হয়। তাহলে একজন দৌড়বিদ কততম বারে, অর্থাৎ কতবার দৌড়াইলে 10,000 মিটার পথ অতিক্রম করবে? একবার দৌড়াইলে সে 900 মিটার পথ অতিক্রম করে আসতেছে, অর্থাৎ 900 মিটার দৌড়ানো হচ্ছে। এইভাবে কতবার এইভাবে সে ঘুরলে 10,000 মিটার
তার দৌড়ানো হবে। একবার একবার ঘুরলে 900 মিটার দৌড়ানো হচ্ছে, কতবার ঘুরলে 10,000 মিটার বা তার 10,000 মিটার পথ তার দৌড়ানো হবে। তাহলে এখানেও কিন্তু আমাদের একই কাজ করা লাগবে, ভাগ করা লাগবে। এখানে কিন্তু দেখো আমাদের মোট পথের কথা বলে দেওয়া আছে, কতটুকু দৌড়াইতে হবে। দৌড়াইতে হবে তাকে 10,000 মিটার, এই যে 10,000 মিটার, 10,000 মিটার পথ তাকে দৌড়াইতে হবে। এবং একবার দৌড়াইলে সে কতটুকু অতিক্রম করতেছে, একবার দৌড়াইলে সে 900 মিটার পথ অতিক্রম করতেছে। তাহলে এই যে একবার দৌড়াইলে যতটুকু পথ অতিক্রম করতেছে, এইটা দিয়ে যদি আমরা মোট পথকে ভাগ দিই, তাহলে সে এত পরিমাণ পথ কতবার দৌড়াইলে অতিক্রম করতে পারবে সেটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটু নতুন একটু দেখতেছি যে এখানে কিন্তু আমাদের একবারের পরিমাণ বলে দেওয়া হয়েছে, যে একবার দৌড়াইলে সে 900 মিটার পথ অতিক্রম করতেছে। আর মোট কতবার, মোট হচ্ছে যে তাকে 10,000 মিটার পথ দৌড়াইতে হবে। তাহলে মোট কতটুকু দৌড়াইতে হবে এটা দেওয়া আছে, একবার দৌড়াইলে কতটুকু পথ যাচ্ছে এটা দেওয়া আছে। তাহলে এইটা দিয়ে যদি এখন আমরা ভাগ দিই, একবার দৌড়াইলে কতটুকু পথ অতিক্রম করতেছে এইটা দিয়ে ভাগ দিই মোট পথকে, তাহলে মোট পথ দৌড়াইতে তার কতবার সময় লাগবে এটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটু এটা ভাগ দিয়ে দেখবো। এখন দেখো এখানে নিচে কিন্তু করে দিছে, আমরা যদি 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, ওই যে একবার দৌড়ায় 900 মিটার আর মোট পথ 10,000, এই যে মোট পথ হচ্ছে 10,000 আর একবার দৌড়াইলে আমাদের কতটুকু অতিক্রম করা হয় 900 মিটার। তাহলে 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগফল যেটা পাবো আর ভাগশেষ যেটা পাবো তত বার। আচ্ছা আমরা একটু ভাগ করি আগে, তাহলে দেখি আমরা ভাগফল কত পাই। তাহলে আমরা ভাগ দেবো 10,000 কে কত দিয়ে, 900 দিয়ে। 10,000 এর ভাগ দেবো আমরা হচ্ছে 900 দিয়ে। আচ্ছা এখানে যেহেতু আমাদের 3 অঙ্কের, তাহলে আমরা 3 অঙ্কের নিব। 3 অঙ্কের নিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের 3 অঙ্কের কিন্তু 3 অঙ্কের কিন্তু আমাদের হচ্ছে ভাগ যাচ্ছে না, কারণ 3 অঙ্কের যে ভাজ্যটা হচ্ছে 100 আর 3 অঙ্কের ভাজকটা হচ্ছে আমাদের 900। 900 কিন্তু আমাদের অনেক বড় মান হচ্ছে, তাহলে আমাদের 4 অঙ্কের নিতে হবে। 4 অঙ্কের আমাদের কত হচ্ছে 1000, 1000 এর মধ্যে 900 কিন্তু একবার যাবে, তাহলে আমরা দিলাম একবার 900। আচ্ছা এখন আমরা বিয়োগ করব, তাহলে 0 আছে কত হলে 0 পাবো 0, 0 আছে কত হলে 0 পাবো 0, 0 আছে উপরে আর নিচে 9, তাহলে উপরে ছোট সংখ্যা, তাহলে 0 এর জায়গাতে আমরা কত কল্পনা করব 10। তাহলে 9 আছে কত হলে 10 পাবো 1। এখন যেহেতু উপরে 0 এর জায়গায় 10 কল্পনা করছি, তাহলে নিচে 1 এসে যোগ হবে আমাদের পরবর্তী অঙ্কের সাথে, তাহলে নিচে কিছু নাই মানে শুধু একই তা হবে। তাহলে 1 আছে কত হলে 1 পাবো 0, তাহলে এখানে বারবার 0 লেখার প্রয়োজন নেই, তাহলে আমাদের 100 আসতেছে। দেখো আচ্ছা তাহলে 100 মধ্যে ভাগ দেওয়া যাবে না, আমরা আবার উপর থেকে আরেকটা অঙ্ক নামাবো। দেখো উপর থেকে আরেকটা অঙ্ক নামাইলে আমাদের হচ্ছে আবার 0, উপরে পরবর্তী অঙ্কটা কিন্তু আমাদের 0, আবারও 1000 হচ্ছে মানে আবারও একবার যাবে, একবার দিলে আমাদের 900 হচ্ছে। বিয়োগ দিলে আমরা আবার দেখি 0 আছে কত হলে 0 পাবো 0, 0 0 0 9, উপরে আবারও যাবে 0, তাহলে 10 ধরতে হবে। 9 আছে কত হলে 10 পাবো 1, যেহেতু উপরে আমরা 10 কল্পনা করছি তৃতীয় অঙ্কের জায়গায়, তাহলে এখানে আমাদের নিচে আবারও 1 কল্পনা করতে হবে। 1 আছে 1 পাবো কত হলে 0, বামে 0 লেখার প্রয়োজন নেই। দেখো আমাদের কিন্তু এরপরে আর ডান পাশে কোনো অঙ্ক নাই, ভাজ্য কিন্তু আমাদের অঙ্ক শেষ। আমাদের এটা কি অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ আছে। ভাগশেষ কত আছে 100, তাহলে এখানে আমাদের ভাগফল কত পাইলাম আমরা, এখানে আমরা ভাগফল পাইছি 11 আর ভাগশেষ পাইছি কত আমরা, দেখো ভাগশেষ পাইছি আমরা 100। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, যে ভাগফল আমরা জানি যে যতবার ভাগ করে ভাগফল আসবে ততবার ঘোরা লাগবে, তাই না। তাহলে আমাদের এখানে ভাগফল আসছে 11, তাহলে আমরা এখানে লিখলাম 11, আর হচ্ছে এখানে আমাদের ভাগশেষ আসছে কত 100। তাহলে দেখো আমাদের যদি ভাগফল সম্পূর্ণ না মিলে অর্থাৎ নিঃশেষী বিভাজ্য না হয়, তাহলে আমাদের কি 11 আছে, অর্থাৎ 11 বার ঘুরবে।
11 বার ঘোরার পরেও ভাগশেষ যেটা থাকবে 100, তার মানে 100 মিটার পথ তার বাকি থাকবে। 11 মিটার যদি সে 11 মিটার না 11 বার যদি সেই মাঠটা ঘুরে, এখান থেকে ঘোরা শুরু করে একবার, দুইবার, তিনবার, এইভাবে সে 11 বার পর্যন্ত মাঠটা ঘুরে, তাহলে মোট সে পথ অতিক্রম করার পরেও 10,000 মিটার পথ অতিক্রম সম্পূর্ণ হইতে 100 মিটার পথ তার বাকি থাকবে। কারণ আরো একবার যদি ঘুরতো, 11 বারের পরে যদি আরো একবার সে ঘুরতো 12 বার, তাহলে কিন্তু আরো 900 মিটার পথ অতিক্রম হতো, কিন্তু বাকি আছে আর কতটুকু? 11 বার ঘোরার পরে তার কিন্তু 10,000 পূর্ণ হইতে বাকি থাকবে হচ্ছে 100 মিটার পথ, কিন্তু আরো একবার অতিরিক্ত যদি সে ঘুরতো 12 বার, তাহলে কিন্তু তার আরো 900 মিটার যোগ হয়ে যাইতো, তাহলে কিন্তু বেশি হয়ে যেত, কিন্তু পথই বাকি থাকে 11 বার ঘোরার পরে আর 100 মিটার পথ। এই জন্য আমাদের এটা ভাগশেষ হিসেবে থাকলো। তাহলে ভাগফল 11, মানে 11 বার তাকে ঘুরতে হবে এবং ভাগশেষ 100, তার মানে কি দেখো 11, তাহলে এখানে আমরা লিখবো কি, এটা একটু ইয়ে হয়ে গেল, আমরা একটু মুছে দিই। তাহলে আমরা লিখবো যে 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ কি থাকবে? বাকি থাকবে। তাহলে এখানে লিখে দেবো ভাগশেষ যেহেতু 100, তাহলে 100 মিটার পথ বাকি থাকবে। সুতরাং এখানে কি 11 বার প্লাস 100 মিটার তম ঘোরার পরেও 10,000 আমাদের কত? সুতরাং আমাদের হচ্ছে মোট পথ 10,000 মিটার। 10,000 মিটারের সাথে যদি আমরা আরো হচ্ছে যে 900 মিটার যোগ করি, মানে 11 বার ঘোরার পরে আমাদের যে পথটা আসতেছে তার সাথে, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ঘোরা পড়বে। তাহলে আমাদের দেখো এখানে কি আসতেছে, আমরা দেখলাম যে 11তম পথ ঘোরার পরেও 100 মিটার পথ যেহেতু বাকি থাকতেছে, তাহলে 11তম বার ঘুরলো সে, 11তম বার ঘুরলো, ঘোরার পরেও যদি আরো একবার সে ঘুরে, তাহলে মোট হচ্ছে 12তম বার। তাহলে 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। 11তম আমরা যেটা বললাম যে 11তম বার ঘোরার পরেও এই যে আমরা মাঠটা দেখতে পাচ্ছি, দেখো 11তম বার ঘোরার পরে তার 100 মিটার পথ বাকি থাকবে। যদি সে আরো একবার ঘুরতে থাকে, তাহলে ওই আরো একবার ঘোরার সময় কিন্তু তার 100 মিটার সহ আরো হচ্ছে যে মোট 900 মিটার অতিক্রম করা হবে। তাহলে ওই 12তম বারের মধ্যেই কিন্তু তার 10,000 মিটার পথ অতিক্রম করা হয়ে যাবে। এই জন্য এখানে আমরা কি লিখবো, তাহলে 11 + 1, অর্থাৎ 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এই অঙ্কটা এখান থেকে বোর্ডে যেটা করে দিছি, তোমরা ভাগটা নিজেরা করে খাতায় কিন্তু নিজেরা করবে এটা তোমরা পরবর্তীবার, তাহলে আরো সহজভাবে পরবর্তীতে পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। আমরা এর পরবর্তী প্রশ্ন 6 নাম্বার প্রশ্নটা দেখবো। এখন দেখো 13 পৃষ্ঠার 6 নাম্বার প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে, আমরা একটু পড়ে নেব। 6 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, একজন লোক প্রতি মাসে 1,200 টাকা সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? অর্থাৎ মোট টাকা তার 50,000 অতিক্রম করবে এবং প্রতি মাসে সে সঞ্চয় করেন কয় টাকা? 1,200 টাকা। আচ্ছা, এক মাসে সঞ্চয় করে 1,200 টাকা, আর আমাদের মোট সঞ্চয় করতে হবে কত টাকা? 50,000 টাকা। আমরা জানি যে মোট যত টাকা আমাদেরকে দেওয়া থাকবে, সেই টাকাকে এক মাসের সঞ্চয়ের টাকা দিয়ে ভাগ দিলে কত মাস লাগবে আমরা সেটা পাবো। একইভাবে মোট সঞ্চয়ের টাকা হচ্ছে যে আমাদের দেওয়া থাকলে, আবার যদি বলা হতো যে এক মাসে কত টাকা সঞ্চয় করতেছে এবং তাহলে কয় মাস লাগবে, আমরা কিন্তু সেটা তাহলে এক মাসের টাকা দিয়ে ভাগ দিলেই মোট কত মাস লাগবে সেটা আমরা বের করতে পারবো।
তাহলে একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে, এটা আমাদের দিয়ে দেওয়াই আছে, এক মাসের সঞ্চয়ের টাকা। আমরা কিন্তু একই ধরনের অঙ্ক এর আগের বার করছি। একবারে কত টাকা? একবারে হচ্ছে 1200 টাকা সঞ্চয় করে। আর মোট কত টাকা সঞ্চয় করে? 50,000 টাকা। তাহলে মোট টাকাকে একবারে যত টাকা করে সেটা দিয়ে ভাগ দিলে মোট কত বার সময় লাগবে, মোট কত মাস সময় লাগবে, আমরা কিন্তু সেটা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের যেহেতু মাসের হিসাবে দেওয়া আছে, আমরা মাসের হিসাবে করবো। দেখো, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তাহলে এটা আমরা একটু করে দেখি। দেখো, ছয় নম্বরটা আমাদের দেওয়া আছে যে একজন লোক এক মাসে, আমরা কি লিখবো, যে এক মাসে সঞ্চয় করেন 1,200 টাকা, 1200 টাকা। মোট সঞ্চয় করতে হবে, কত? মোট সঞ্চয় করতে হবে 50,000 টাকা। আচ্ছা, এখানে কিন্তু বলছে, দেখো, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, অর্থাৎ 50,000 টাকার বেশি হবে। মোট সঞ্চয় করতে হবে 50,000 টাকা বেশি, তাই না? আচ্ছা, তাহলে মোট সঞ্চয় করতে হবে তার 50,000 টাকার বেশি। 50,000-এর উপরে যদি আমাদের 1 টাকাও হয় তাহলে কিন্তু সেটা 50,000-এর বেশি হচ্ছে। আমাদের প্রশ্ন অনুসারে কিন্তু এটাই বলছে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, অর্থাৎ 50,000 টাকার বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা বের করব। দেখো, 1200, তাহলে এক মাসে সঞ্চয় করেন 1200 টাকা, মোট সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকার বেশি। তার মানে 50,000 টাকাকে আমরা ভাগ দিয়ে বের করবো 50,000 টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগে। তাহলে দেখো, আমরা 50,000-কে ভাগ দিব হচ্ছে কত? 1200 দিয়ে। তাহলে এইখানে কিন্তু দেখো আমাদের মোট 4 অঙ্কের, তাহলে এখানে আমরা 4 অঙ্কের নেব। এখানে মোট 4 অঙ্কের ভাজকের মান হচ্ছে 1200, আর মোট 4 অঙ্কের ভাজ্যের মান হচ্ছে 5,000। যেহেতু ভাজ্যের মান বড় হচ্ছে, আমরা ভাগ দিতে পারবো। যেহেতু 1,200 5 বার গুণ দিলে 5,000 হয়ে যাবে, কিন্তু এখানে 1,200 আছে, 1,000-কে 5 গুণ দিলে আমরা জানি যে 5,000 হবে, কিন্তু এইখানে 5,000-ই দেওয়া আছে 4 অঙ্কের মান। তাহলে আমাদের 5 বার নিলে বেশি হয়ে যাবে, আমরা 4 বার দিয়ে দেবো। 1200 4 বার গুণ দিলে আমাদের কত আসতেছে? 400 400 4 দুগুণ 8, 4 একে 4, 4,800 আসতেছে। আর এক গুণ বেশি দিলে কিন্তু আমরা জানি যে বেশি হয়ে যাবে, 4,800 হয়ে গেছে, আর এক গুণ দিলে 5,000 এর বেশি হয়ে যাবে। তাহলে আমরা 4 বার গুণ দিব, 4 বার গুণ দিলে হচ্ছে 4,800। এরপর আমরা বিয়োগ করব, তাহলে 0 হচ্ছে 0 0 0 0, নিচে 8, উপরে দেখো 0। তাহলে উপরে আমরা 10 ধরা লাগবে, 8 আছে, কত হইলে 10 পাবো? 2। তাহলে উপরে 10 ধরছে, নিচে 1 যোগ করতে হবে, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। 5 আছে, 5 পাবো, কত হলে 0। তার মানে বামে 0 লাগার আমাদের প্রয়োজন নেই। আমাদের অবশিষ্ট আসতেছে কত? এখান থেকে দেখো 200। তাহলে আমাদের 200-এর মধ্যে ভাগ দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা পরবর্তী অঙ্ক আরেকটা নামাবো। আরেকটা অঙ্ক নামালে আমাদের এখান থেকে দেখো 2000 হচ্ছে। তাহলে 2000-এর মধ্যে আবার কয়বার যাবে আমরা দেখি। 1200 আমরা যদি 2 দিই, 2 দিয়ে গুণ দিই, তাহলে 2 0 0 2 0 0 2 দুগুণ 4 2 কে 2, 2400 বেশি হয়ে যাচ্ছে, 2,400। আমাদের দেওয়া আছে 2000, তার মানে আমাদের 2 বার যাবে না, আমাদের 1 বার যাবে। 1 বার দিলে 1200 হবে। আমরা বিয়োগ করি, 0 0 0 0 0 0, 2 আছে, কত হইলে আমরা 10 পাবো। উপরে যেহেতু 0 আছে, আমাদের 10 ধরা লাগবে। 2 আছে, কত হইলে 10 পাবো? 8।
উপরে যেহেতু 10 ধরছি তাহলে নিচের সাথে 1 যোগ হবে, 1 এর সাথে আরো 1 যোগ করলে 2, 2 দিয়ে 0। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 800। দেখো এরপরে কিন্তু ভাজ্যর ডান পাশে আমাদের আর কোনো অঙ্ক নেই, তার মানে 800 কিন্তু আমাদের অবশিষ্ট থাকতেছে। তার মানে 41 মাস, এখানে আমাদের এক মাসে সঞ্চয় করে 1200 টাকা, আমাদের ভাগ দিয়ে কত বের হয়েছে, ভাগফল 41 বের হয়েছে। মোট টাকাকে মোট এক মাসের সঞ্চয় দিয়ে ভাগ দিয়ে আমরা দেখলাম যে 41 ভাগফল বের হয়েছে। তার মানে 41 মাসে সঞ্চয় করার পরেও কিন্তু তার 50,000 টাকা পরিপূর্ণ হবে না, কারণ আমাদের কিন্তু ভাগশেষ আছে। দেখো ভাগশেষ আছে 800 টাকা, তার মানে 41 মাস সঞ্চয় করার পরেও তার 800 টাকা বাকি থাকবে 50,000 টাকার অতিক্রম করতে। তার মানে আমাদের এখানে 41 মাসের সাথে আরো 1 মাস যুক্ত করতে হবে। আরো 1 মাস যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের পরবর্তী মাসে আরো 1200 টাকা, 41 মাসে যা হবে তার সাথে আরো 1 মাস যদি আমরা যোগ করি 42তম মাস, 42তম মাসে কিন্তু আরো 1200 টাকা তার যুক্ত হয়ে যাবে। তখন কিন্তু আমাদের 800 টাকা অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ 50,000 টাকার বেশি হয়ে যাবে। তখন 800 টাকা অবশিষ্ট থাকতেছে 50,000 টাকা পরিপূর্ণ হতে। আমরা আরো 1 মাস বেশি সঞ্চয় করলেই আমাদের কিন্তু 800 টাকা পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 50,000 টাকা পরিপূর্ণ হয়ে অতিক্রম করবে। তার মানে এখানে আমাদের উত্তর হবে, দেখো 41 মাসে তাহলে আমরা কি লিখবো, 41 মাস সঞ্চয় করার পরেও 800 টাকা অবশিষ্ট থাকে, 800 টাকা অবশিষ্ট থাকে 50,000 টাকা পরিপূর্ণ হতে, তাই না? 50,000 টাকা পরিপূর্ণ হতে। 41 মাস সঞ্চয় করার পরেও 800 টাকা অবশিষ্ট থাকতেছে তার 50,000 টাকা পরিপূর্ণ করতে। তাহলে অতএব 41তম মাস প্লাস আরো 1 মাস যদি আমরা বাড়াই দিই তাহলে 42তম মাসে তা কি 50,000 টাকা অতিক্রম করবে, অর্থাৎ পরের মাসে আমাদের তার 50,000 টাকা অতিক্রম করবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন কিন্তু সমস্যা হলে তোমরা এই অঙ্কটা দেখে বুঝতে পারবে, বা এই অঙ্কটা দেখে তারপরে করলে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে দেখো আমরা 13 পৃষ্ঠায় আজকে হচ্ছে 9 নাম্বার, 6 নাম্বারে 8 নাম্বার একটা অঙ্ক দেখছি, 9 নাম্বারে একটা অঙ্ক দেখলাম, এবং এখানে কিন্তু 6 নাম্বারের নিচে কিন্তু আরো একটা আমরা হচ্ছে যে 6 নাম্বার অঙ্ক সমাধান করছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতেছো এবং অঙ্কগুলো বুঝতে পারতেছো এবং তুলে রাখতেছো, পরবর্তীতে তোমরা নিজেরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবে। এখন আমরা 14 পৃষ্ঠার অঙ্ক দেখব। 14 পৃষ্ঠায় এখানে কিন্তু আমাদের আবার দেখো ভাগ প্রক্রিয়া ফাঁকা ঘরের একটা নিয়ম দেওয়া আছে, এবং গুণেরও কিন্তু আমাদের একটা নিয়ম দেওয়া আছে। আমরা 1 নাম্বার একটা অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে আমাদের গুণ করতে দিছে, আর 2 নাম্বার একটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে ভাগ করতে দিছে। তাহলে আমরা এই দুইটা অঙ্কই কিন্তু এখন সমাধান করব। আমরা গুণের প্রক্রিয়ায় গুণ করা শিখছি, ভাগের প্রক্রিয়ায় আমরা ভাগ করা শিখছি। এখানে আমরা গুণ করে দেখব যে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে কোন মান বসবে, এবং ভাগ করে আমরা দেখব যে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে কোন মানগুলো বসবে। তাহলে আমরা একটু যাচাই করে দেখি আমরা এটা পারি কিনা সমাধান করতে। আমরা এটা একটু বোর্ডে তুলে নিচ্ছি। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, প্রথমে 1 নাম্বার গুণটা আমরা তুলে নিচ্ছি। 1 নম্বরে আমাদের কত দেওয়া আছে, 1 নম্বরে আমাদের দেওয়া আছে 8, 3,
2 4 3 1 3 6। তাহলে গুণ করব। এখানে কিন্তু আমাদের ফাঁকা ঘর দেওয়া আছে, আমরা আগে গুণটা করার পরে এরপরে আমরা ফাঁকা ঘরে মানগুলো বসাবো। আমরা গুণটাকে আগে খাতায় সাইডে তুলে নিব, এরপরে আমরা রাফে এই গুণটা করব, তারপরে আমরা ফাঁকা ঘরগুলোতে কিন্তু মানগুলো বসাবো। তাহলে আমরা গুণের স্বাভাবিকভাবে আমরা যে প্রক্রিয়াটা জানি আমরা সেভাবে গুণ করব। প্রথমে 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24, 24 এ 4 হাতে থাকে 2, 6 দুগুণ 12 আর হাতের 2 যোগ করলে হবে 14, 14 এর 4 হাতে থাকে 1, 3 6 18, 18 আর হাতের 1 যোগ করলে হবে 19, 19 এর 9 হাতে থাকে 1, 6 48, 48 আর হাতের 1 যোগ করলে হবে আমাদের 49। তাহলে আমরা এখানে লিখলাম 49। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা দিয়ে গুণ করব, দ্বিতীয় মানটা দিয়ে। আমরা জানি যে দ্বিতীয় মান দিয়ে দ্বিতীয় লাইনে গুণ করতে গেলে কিন্তু আমাদের প্রথম এক ঘর ফাঁকা যায়। তাহলে আমরা প্রথম এক ঘর শূন্য দিয়ে পূরণ করব আগে, তারপরে আমরা আবার দ্বিতীয় লাইনে গুণটা করব। তাহলে প্রথম ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করলাম, এরপরে আমরা আবার গুণ করব। 3 4 12, 12 এর 2 হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর হাতের 1 যোগ করলে হবে 7, তারপরে 3 3 9, 3 8 24। এরপর আমরা তৃতীয় লাইনে যাব। তৃতীয় লাইনে গুণ করার সময় কিন্তু প্রথম 2 ঘর আমাদের ফাঁকা যাবে, আমরা প্রথম 2 ঘর শূন্য দিয়ে পূরণ করে নিলাম। এরপরে আমরা 1 দিয়ে গুণ দেব, 4 কে 4, 2 কে 2, 3 কে 3, 8 কে 8। এরপর আমরা 4 নাম্বার লাইনে যাব, যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 4টা অঙ্ক দেওয়া আছে, তাহলে নিচে আমরা 4 নাম্বার লাইনে যাওয়ার সময় কিন্তু প্রথম 3 ঘর আমাদের ফাঁকা যাবে। তাহলে প্রথম 3 ঘর আমরা শূন্য দিয়ে পূরণ করে নিলাম। এরপর আমরা গুণ দেব, 3 4 12, 12 এর 2 হবে, হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর হাতের 1 যোগ করলে হবে 7, তাহলে 3 3 9, 3 8 24। এরপরে হচ্ছে আমরা যোগ করব এখানে। তাহলে যোগ 4 0 0 0 4 হবে, এরপরে 4 আর 2 6, 6 0 0 6 হবে, এরপরে 9 আর 7, 9 আর 7 হচ্ছে আমাদের 16, 9 আর 7 9 আর 7 16, 16 আর 4 এ 20, তার মানে আমাদের 20, 20 এর শূন্য বসবে, হাতে থাকে আমাদের 2। তাহলে হাতের 2 আর 9 যোগ করলে পরবর্তী অঙ্ক দেখো, 9 যোগ করলে 11, 11 আর 9 এ 20, 20 আর 2 এ 22, 22 আর 2 এ 24। তাহলে 24 এর 4 বসবে, হাতে থাকে 2, হাতের 2 আর 4 যোগ করলে 6, 6 আর 4 এ 10, 10 আর 3 এ 13, 13 আর 7, 13 আর 7 এ 20। তাহলে 20 এর শূন্য বসবে, হাতে থাকে 2। তাহলে হাতের 2 আর 2 যোগ করলে 4, 4 আর 8 এ 12, 12 আর 3 এ 15, 15 5 বসবে, হাতে থাকে 1, হাতের 1 আর 4 যোগ করলে 5, 5 আর এখানে হবে 2। তাহলে আমাদের কিন্তু গুণফলটা চলে আসছে। এখন আমরা একটু মিলাই দেখব আমাদের ফাঁকা ঘরের সাথে আসলে আমাদের যে গুণটা করছি এই অঙ্কগুলো সবগুলো মিলে কিনা। তাহলে প্রথম ফাঁকা ঘরে আমরা দেখো কয়টা ঘর আমাদের দেওয়া আছে, 1 2 3 4 5। তার মানে কিন্তু আমাদের উপরে 5টা অঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু মিলবে না। আমরা একটু গণনা করে দেখি, 1 2 3 4 5, তাহলে কিন্তু আমাদের এটা মিলছে। এরপরে আমরা দেখব যে পরবর্তী 2 ঘরে দেখো একই সংখ্যক দেওয়া আছে, 1 2 3 4 5 6। দ্বিতীয় এবং তৃতীয় লাইনে কিন্তু আমাদের 6টা করে অঙ্ক থাকবে। তাহলে আমরা একটু দেখি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দ্বিতীয় এবং তৃতীয় লাইনে কিন্তু আমাদের 6টা করে অঙ্ক আছে। দেখো এখানেও 1 2 3 4 5 6। এরপরে 4 নাম্বার লাইনে আমাদের কয়টা দেওয়া আছে, 1 2 3
4 5 6 7 8। 8টা অঙ্ক থাকবে আমাদের 4 নম্বর লাইনে। আমরা একটু গণনা করে দেখি 1 2 3 4 5 6 7 8। আমাদের কিন্তু 8টাই দেওয়া আছে। এখন আমরা দেখব গুণফল কয় অঙ্কের আমাদের মোট 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা কিন্তু আমাদের 8 অঙ্কের। তাহলে আমরা দেখবো যে গুণফলটা আমাদের 8 অঙ্কের কিনা। 1 2 3 4 5 6 7 8। দেখো আমাদের কিন্তু 8 অঙ্কের। আমাদের কিন্তু ফাঁকা ঘরের সাথে আমরা যে গুণফলটা বের করছি সেই সবগুলো অঙ্কর ঘর সংখ্যা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এই মানগুলো এখন ফাঁকা ঘরে প্রত্যেকটাতে বসাই দেবো। তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে গুণফলটা। এর পরবর্তীতে 2 নম্বরে আমরা দেখো আবার দেখতে পাচ্ছি একটা ভাগ দেওয়া আছে। এখানে ভাজক আমাদের 6 8 7 3 অঙ্কের একটা ভাজক দেওয়া আছে এবং এখানে ভাজ্য আমাদের দেওয়া আছে 3 8 5 0 0। এখানে কিন্তু আমাদের ভাজ্যটা 5 অঙ্কের দেওয়া আছে। ঠিক আছে, আমরা ভাগটা করব, আমরা রাবে ভাগটা করব, করে একইভাবে আমরা ভাগ করার পরে ভাগফল এবং অন্যান্য মানগুলো আমরা কিন্তু এই ফাঁকা করে বসাই দেবো। তাহলে আমরা ভাগটা একটু আগে বোর্ডে করে নেব। তাহলে দেখো আমরা ভাগটা তুলে নিচ্ছি। আমাদের ভাজক দেওয়া আছে 6 8 7 আর আমাদের ভাজ্য দেওয়া আছে 3 8 5 0 0। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাজক 3 অঙ্কের। তাহলে আমরা 3 অঙ্ক পর্যন্ত ভাজ্য নিয়ে দেখবো যে আমাদের মানটা ছোট কিনা বড় হয়। তাহলে 3 অঙ্কের ভাজ্যের মান হচ্ছে 385 আর ভাজকের মান হচ্ছে 687। যেহেতু ভাজকটা বড় হচ্ছে তাহলে কিন্তু আমাদের 3 অঙ্ক নিলে হবে না, ভাজ্য 4 অঙ্কের নিব আমরা। 4 অঙ্কের নিলে 3850 হচ্ছে, তাহলে আমাদের বড় হচ্ছে। এখন যেহেতু 3850 মানটা বড়, আমরা তাহলে একটু 687কে 10 গুণ করে, আমরা যেভাবে খুব সহজভাবে জানি 10 গুণ করে আমরা একটু অনুপাত করে দেখবো অ্যাকচুয়ালি যে আমাদের কেমন মান বা কত গুণ হইতে পারে। তাহলে 10 গুণ করলে শুধু একটা শূন্য শেষে যোগ করতে হবে, আমরা জানি। তাহলে আমাদের 10 গুণ করলে আসতেছে 6870 আর আমাদের এখানে 3850 দেওয়া আছে। তার মানে দেখো 6000 এর অর্ধেক 3000 মানে অর্ধেক মান। তাহলে 10 গুণ করে যেহেতু 6000 আসছে, তাহলে আমাদের 5 গুণ করলে অর্ধেক মান আসবে। অর্ধেক মান অর্থাৎ 3000 এর কাছাকাছি হবে। তাহলে আমরা আনুপাতিক 5 6 4 5 6 একবার ওইদিকে নেবো, 4 5 6 এই সংখ্যাগুলো দ্বারা গুণ করে দেখবো যে আমাদের মিলে কিনা। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে আগে গুণ দিয়ে দেখবো যে অর্ধেকের কাছাকাছি হচ্ছে যেহেতু, তাহলে আমরা 5 দিয়ে দেখবো। 5 দিয়ে দিলে আমরা দেখতেছি 5 7 35, 35 এ 5 হবে, আমাদের হাতে থাকে 3, 5 8 40 আর হাতে 3 যোগ করলে হবে 43, 43 এর 3। আচ্ছা, তাহলে আমাদের হাতে থাকে 4, 5 6 30, 30 আর 4 যোগ করলে 34, তাহলে এখানে আমাদের হবে 34। তাহলে এখানে আমাদের মানটা আসতেছে 3435। আমাদের 3850 দেওয়া আছে, 3850 আর আমাদের মানটা আছে 3435। তার মানে আমাদের 5 বারে কিন্তু কম হচ্ছে। 6 বার নিয়ে আমরা আরেকবার দেখি যে যায় কিনা বা বেশি হয়ে যায় কিনা। তাহলে 6 8 7 আমরা 6 বার গুণ দিলাম। তাহলে 6 7 42, 42 এ 2 বসবে, হাতে থাকে 4, 6 8 48, 48 আর 4 এ 52, 52 2 বসবে, হাতে থাকে 5, 6 36, 36 আর 5 এ 41 হবে। তাহলে কিন্তু 6 বার নিলে দেখো আমাদের 4122 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের 6 বার যাবে না, 5 বারেই কিন্তু আমাদের কম হচ্ছে। 5 বারে আমরা ভাগ দিতে পারবো 5 গুণ দিয়ে। তাহলে 5 গুণ দিলে আমাদের কত হচ্ছে 3435। তাহলে আমরা 5 গুণ দিব 3435।
আচ্ছা, এখন তাহলে দেখো আমরা বিয়োগ করব। তাহলে 5 উপরে যেহেতু শূন্য আছে তাহলে আমরা উপরে 10 ধরবো। 5 আছে কত হলে 10 পাওয়া যায়? 5 উপরে যেহেতু 10 ধরছি তাহলে নিচের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 আছে কত হলে 5 পাবো? 1। আচ্ছা, এখন দেখো এরপরে যেহেতু উপরে আর কল্পনা করিনি তাহলে কিন্তু আর যোগ করা লাগবে না। 4 আছে কত হলে 4 পাবো? 4, 3 3 শূন্য। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 415। 415 এর মধ্যে কিন্তু 687 যে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের উপর থেকে একটা অঙ্ক নামাইতে হবে। তার পাশে আমাদের শূন্য আছে দেখতে পাচ্ছি, তাহলে আমরা শূন্য নামালাম। তাহলে আমাদের অঙ্কটা হলো এখন সংখ্যাটা হলো 4150। এরপরে আমরা আবার একইভাবে কত গুণ দিয়ে ভাগ দেওয়া যায় একটু দেখবো। আমরা 6 গুণ দিয়ে কিন্তু দেখছি 4122 হচ্ছে। 4000 আমরা কিন্তু আগের বারে 6 বার গুণ দিয়েছিলাম, গুণ দিয়ে দেখছি কত 4122 হচ্ছে। আর আমাদের দেওয়া আছে 4150, তার মানে আমাদের 6 বার যাবে। 7 বার দিলে কিন্তু আমাদের বেশি হয়ে যাবে। তাহলে আমরা 6 বার দিলাম, 6 বার 4122। তাহলে আমরা বিয়োগ করবো এখানে। তাহলে 2 উপরে যেহেতু শূন্য আছে তাহলে উপরে 10 ধরবো। 2 আছে কত হলে 10 পাওয়া যায়? 8। উপরে যেহেতু আমরা 10 কল্পনা করছি তাহলে নিচের অঙ্কের সাথে 1 যোগ হবে। 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে। 3 আছে কত হলে 5 পাবো? 2। আচ্ছা, তাহলে 1 শূন্য শূন্য 4 শূন্য শূন্য আমাদের অবশিষ্ট থাকতেছে 28 দেখো। আর আমাদের ভাগফল হচ্ছে কত? 56। তাহলে এখন আমরা এই যে ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরের মানগুলো না আমরা দেখবো যে সঠিকভাবে মিলে কিনা। আমাদের ভাগফল কিন্তু 2 অঙ্কের। এখন দেখো আমাদের ভাগফলের জায়গা যেটা, এখানে ভাগফলের জায়গাটা কিন্তু 2 অঙ্কের দেওয়া আছে। তার মানে ভাগফলের জায়গাটা আমাদের ফাঁকা ঘরের সাথে অঙ্কগুলোর সংখ্যা মিলছে। এরপরে এখন আমরা দেখবো দ্বিতীয় তৃতীয়, দেখো প্রথম দ্বিতীয় এই যে তৃতীয় চতুর্থ এই লাইনগুলো আমাদের এবং ভাগশেষের ফাঁকা ঘরটা আমাদের মিলে কিনা। দেখো প্রথমবারে ভাগ দিলে আমাদের 1 2 3 4, 4টা ফাঁকা ঘর আছে, 4 অঙ্কের হবে। তাহলে আমরা দেখো যে প্রথমবারে আমরা যে ভাগটা দিছি যত সংখ্যা দিয়ে, তাহলে এটা আমাদের কত? 1 2 3 4। তার মানে কিন্তু প্রথমবারে যে আমাদের 4 অঙ্কের সংখ্যা হবে এটা কিন্তু আমাদের মিলে গেছে। এরপরে 4 অঙ্কের দেওয়ার পরে এই যে নিচে এই লাইনটা কিন্তু আমাদের বিয়োগ করার পরে এইখানে কত অঙ্কের সংখ্যাটা আসবে আমরা দ্বিতীয়বারে যে ভাগ দেবো সেই ঘরটা কিন্তু দেওয়া আছে। এখানে কয় ঘর দেওয়া আছে আমরা একটু দেখি। এই 4 অঙ্কের যে এই সংখ্যাটা বিয়োগ দেওয়ার পরে এখানে আমাদের কত ঘর আসবে? 1 2 3 4 5, এখানে কিন্তু 5টা ঘর। তাহলে আমরা দেখি যে পরবর্তীতে আমাদের কয়টা ঘর দেওয়া আছে। 1 2 3 4। আচ্ছা, এইখানে একটা বিষয় আবার দেখো, এখানে কিন্তু আমাদের বিয়োগ করলে যে 3 শূন্য শূন্য, এখানে কিন্তু আর একটা ঘর আমাদের আসতো। আমরা কিন্তু এই শূন্যটা বসাইনি, এখানে কিন্তু এই শূন্যর জন্য আরো একটা ঘর এখানে অতিরিক্ত, এই যে এখানে 5টা ঘর দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের একটা শূন্য বসবে। এই যে 3 শূন্য 3 3 বিয়োগ করলে যে শূন্য হয়, আমরা কিন্তু শূন্য বসানোর প্রয়োজন হয় না বিধায় আমরা কিন্তু শূন্যটা লিখি না, কিন্তু এখানে কিন্তু শূন্যর জন্য একটা ঘর বসবে। তাহলে এখানে আমাদের শূন্যর জন্য যদি আমরা ঘরটা ধরি তাহলে কিন্তু 5 অঙ্কেরই হচ্ছে ঘরটা, 1 2 3 4 5। তাহলে দেখো এখানে কিন্তু 5 অঙ্কের হবে। নিচে এখন দেখো নিচে তো তাহলে আমাদের 5 অঙ্কের হবে না, তাহলে কারণ আমরা স্বাভাবিকভাবে চিন্তা করবো যে উপরে যদি আমাদের শূন্যর জন্য একটা ঘর আসে তাহলে 5 অঙ্কের মিলতেছে। নিচে যে আমরা বিয়োগ করে 6 গুণ নেওয়ার পরে যে আমাদের 4122 হলো, এটা তো 4 অঙ্কের হলো, কিন্তু এই যে একটা বিয়োগ চিহ্ন আছে অবশ্যই কিন্তু আমাদেরকে এই বিয়োগ চিহ্নটা দিতে হবে। আর এই বিয়োগ চিহ্নের জন্য কিন্তু আমাদের একটা ঘর এখানে কাউন্ট করা হয়েছে, দেওয়া হয়েছে। দেখো 1 2 3 4 5। তাহলে কিন্তু আমরা যদি বিয়োগ চিহ্নটাকে নিই তাহলে কিন্তু আমাদের 1 2 3 4 5, দেখো 5টা ঘর হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে ফাঁকা ঘরের সাথে আমাদের কিন্তু অঙ্কর ঘরগুলো কিন্তু মিলে গেছে। এখন আমরা দেখো অবশিষ্ট, এইখানে যে বিয়োগ করার পরে আমাদের কিন্তু অবশিষ্ট থাকবে। অবশিষ্ট কয়টা ঘর দেওয়া আছে? 2টা। আমাদের কিন্তু অবশিষ্ট মান দেখো 2 অঙ্কের দেওয়া আছে, তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট মানের সাথেও মিলে গেছে এই ঘরটা। তাহলে এখানে আমাদের এই ভাগফলের এখন আমরা যে ভাগটা করছি, যে এখানে যে মানটা আছে আমরা ফাঁকা করে ঠিক একইভাবে এই রাফে করার পরে বা সাইডে এই ভাগটা করার পরে এই মানগুলো আমরা এই ফাঁকা করে বসাই দেব। তাহলে আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পারছো। এখন নিজেরাও একটু নোট করে রাখবে।
নিজেরাও যখন একা একা প্র্যাকটিস করবে তখন কিন্তু এইভাবেই তোমরা ভাগটা করে ফাঁকা করে মানগুলো বসা দিয়ে সমাধান করতে পারবে। এরপরে দেখো আমরা আরেকটু নিচে চলে আসতেছি, এখানে আমাদের 3 নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে। আমরা 3 নাম্বার প্রশ্নটা একটু দেখব। আমাদের 3 নাম্বার প্রশ্নে এখানে কি বলা হয়েছে, কি নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা একটু প্রশ্নটা পড়তেছি। তিন নম্বরে আমাদেরকে বলা হয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 3,392টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 780 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। এখন আমাদের কিন্তু মোট টাকার পরিমাণটা বের করতে হবে। কতগুলা পরিবার আছে এটা দেওয়া আছে, একটা পরিবার কত টাকা করে দিবে সেটাও বলে দেওয়া আছে। এখন আমাদের মোট টাকার পরিমাণ বের করতে হবে। আমরা কিন্তু এর আগে অঙ্ক করছি যে মোট টাকা দেওয়া থাকলে এবং কতগুলা পরিবার দেওয়া থাকলে কত টাকা করে পাবে এটা বের করার প্রক্রিয়া আমরা দেখছি। এরপরে মোট টাকা দেওয়া আছে, একটা পরিবার কত টাকা করে দিবে সেটা দেওয়া আছে, তাহলে মোট কতগুলা পরিবার আছে সেটা বের করার প্রক্রিয়াও কিন্তু আমরা দেখছি। এখন আমাদের মোট টাকার পরিমাণটাই বের করতে হবে। মোট পরিবার দেওয়া আছে, একটা পরিবার কত টাকা করে দিবে সেটাও দেওয়া আছে। এখন মোট টাকা কত হবে আমাদের এটা বের করতে হবে। যদি আমাদের মোট টাকার পরিমাণ বের করতে হয় তাহলে কিন্তু আমাদের গুণ করতে হবে। আমাদের মোট টাকা দেওয়া থাকলে তাহলে কিন্তু আমাদের ভাগ করা লাগবে। মোট টাকা দেওয়া আছে, একটা পরিবার কত টাকা করে দিচ্ছে সেটাও দেওয়া আছে, তাহলে মোট পরিবারের সংখ্যা বের করতে গেলে আমাদের ভাগ করা লাগছে। আবার মোট টাকা দেওয়া আছে, কতগুলো পরিবার সেটাও দেওয়া আছে, একটা পরিবার কত টাকা করে টাকা দিবে সেটা বের করতে গেলেও কিন্তু আমাদের ভাগ করা লাগছে। অর্থাৎ মোট পরিমাণটা দেওয়া থাকলে তারপরে আমাদের বের করতে বললে কিন্তু আমরা ভাগ করে করছি। আর যখনই আমাদের মোটের পরিমাণটা বের করতে বলবে, অর্থাৎ মোট কত টাকা এইটা বের করতে বলতেছে, তখন কিন্তু আমাদের গুণ করা লাগবে। দেখো তাহলে 3,392টা পরিবার আছে এবং একটা পরিবার 780 টাকা করে দেয়, তাহলে মোট কত টাকা উঠবে? এই 780, একটা পরিবার যেই টাকা দিচ্ছে এই পরিবারের টাকার পরিমাণ দিয়ে মোট পরিবারকে গুণ দিই, তাহলে মোট 3,392টা পরিবার 780 টাকা করে দিলে কয় টাকা উঠবে এটা আমরা পাবো। তাহলে এখানে আমাদের গুণ করা লাগবে। এখানে তাহলে আমাদের কত হবে? প্রথম ফাঁকা ঘরে হবে আমাদের 3,392। এখানে তাহলে কত হবে? 3,392। এবং আমরা গুণ দিব কত? একটা পরিবার দেয় 700, মোট পরিবার 3,392 এবং একটা পরিবার টাকা দেয় হচ্ছে 780 টাকা। তাহলে দেখো 3,392টা পরিবার, একটা পরিবার দেয় 780 টাকা। এখন আমরা এখানে গুণ করব। এখানে গুণের জায়গায় দেখো একটা ফাঁকা ঘর আবার ব্র্যাকেট দিয়ে দিয়েছে, তার মানে এখানে কিন্তু তারা সহজ পদ্ধতিতে গুণ করছে। আমরা কিন্তু এই সহজ পদ্ধতিতে গুণটা শিখে আসছি। ঠিক আছে, আমরা চলো একটু তাহলে এই প্রক্রিয়ায় গুণটা করে গুণফলটা কত আসতেছে আমরা একটু বের করব। তাহলে আমাদের 3,300, আমাদের গুণটা হবে কত? 3,392 গুণন 780। তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করলে দেখো 3,392 গুণন, এইখানে আমাদের 780 আছে। 780 আমরা কিভাবে পেতে পারি? দেখো 700 যোগ 80 করলে কিন্তু আমরা 780 পাই। তাহলে 700 যোগ 80 করলে আমরা 780 পাচ্ছি। আচ্ছা, এখন এর পরবর্তী লাইনে দেখো তারা আবার কি করছে? ফাঁকা ঘর গুণন যোগ তারপর আবার গুণ দিছে। দেখো তাহলে এখানে আমরা যদি এই প্রক্রিয়াতে করি তাহলে আমাদের 3,392 গুণন
700 যোগ, এখানে আমাদের এইটাকে আবার যদি সহজ পদ্ধতিতে আমরা করি তাহলে এখানে দেখো আরো এক লাইন আমরা করতে পারবো। এখানে গুণ করা হয়েছে মানে এই যে সহজ পদ্ধতিতে আমরা যেটা করছি এটাকে আমাদের ভাঙা হয়েছে। আমরা জানি যে এটাকে আমরা ভাঙলে দুইটা লাইন হবে, অর্থাৎ এখানে আমাদের এই 3392 কিন্তু 700 সাথেও গুণ হবে একবার, আবার 3392 কিন্তু 80 সাথেও গুণ হবে একবার। আমরা কিন্তু এই প্রক্রিয়ার গুণটা এর আগে শিখে আসছি, তোমাদের হয়তো কারোর মনে আছে, হয়তো কারোর মনে নাই। তোমরা কিন্তু আগের ক্লাসগুলা দেখলে বুঝতে পারবে আমরা এই প্রক্রিয়ার গুণ শিখে আসছি, যেখানে আমাদের 3392 আমরা চাইলে গুণ্য বা আমরা চাইলে গুণক বা গুণ্য যে কোনোটাকে ভেঙে আমরা কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে গুণটা করতে পারি। আমরা কিন্তু এখানে 780 কে ভাঙছি আর প্রথমটাকে কিন্তু আমরা ঠিকই রাখছি। তাহলে একবার আমরা 700 সাথে গুণ করব, 3392 গুণন 700, এরপরে যোগ, মাঝখানে আমাদের যোগ আছে, যোগ দিব, এরপরে 3392 এর সাথে আবার কত 80 কে গুণ দিব আমরা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের 700 এর সাথে গুণ আছে, আমরা 700 এর সাথে গুণ দিব এবং এখানে কিন্তু আমরা গুণ দেওয়ার প্রক্রিয়াটাও সহজভাবে করতে পারবো। এই পাশে আমাদের 3392 লেখার পরে ডান পাশে আমাদের কোনো শূন্য থাকে না। যদি আমাদের শূন্য থাকতো আমরা কিন্তু ডান পাশে শূন্য দিতাম। 700 তো দেখো 7 লেখার পরে দুইটা শূন্য থাকে, আমরা কিন্তু এই দুইটা শূন্য ডান পাশে দিয়ে দিব, ওই পারে একটা টান দিয়ে তার ওই পাশে আমরা দুইটা শূন্য দিয়ে দেব, আমরা শুধু 7 দিয়ে গুণ দিব। আমরা কিন্তু এই প্রক্রিয়ার গুণটাও দেখছিলাম যে পরবর্তীতে আমাদের গুণফলের সাথে এই দুইটা শূন্য যোগ করে দিলেই আমাদের হচ্ছে যে গুণফলটা হয়ে যাবে। 7 গুণ 14, 14 4 হবে, হাতে থাকে 1, 7 নং 63, 63 আর হাতের 1 যোগ করলে হবে 64, 64 4 হবে, হাতে থাকে 6, 3 7 21, 21 আর হাতের 6 যোগ করলে হবে 27, 27 এর 7 হবে, হাতে থাকে 2, 3 7 21, 21 আর হাতের 2 যোগ করলে হবে আমাদের 23। আচ্ছা, এখন এই যে আমরা মোট কয়টা শূন্য থাকলো আমাদের ডান পাশে দুইটা, এখন এই যে আমরা এখানে যদি দুইটা শূন্য যোগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গুণফল চলে আসবে। তাহলে আমাদের গুণফল কত আসছে সেখানে 2 3 7 4 4 0 0। আমাদের কিন্তু অনেক বড় বড় এই দুইটা গুণ করলে কিন্তু অনেক বড় গুণ হইতো, আমাদের অনেক বড় বড় গুণ করলে কিন্তু আমরা এইভাবে খুব সহজে ভেঙে ভেঙে ছোট ছোট ভাবে করতে পারি। এই কারণে কিন্তু আমরা এই সহজ পদ্ধতিতে গুণটা এখানে করছি। এরপরে আমাদের গুণ হবে 3392 এর সাথে 80 গুণ করতে হবে। তাহলে এবার আমরা 80 গুণ করব, একই ভাবে আমরা গুণ করব। দেখো এখানে 3392 আমরা ডান পাশে দিলাম 80, তাহলে 8 দিব, 8 এর ডান পাশে কিন্তু আমাদের একটা শূন্য আছে, তাহলে কিন্তু আমরা এবার ডান পাশে একটা শূন্য রাখবো, শুধু আমরা অঙ্কটাকে দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। তাহলে 8 × 16, 16 6, হাতে থাকে 1, 8 9 72 আর হাতের 1 যোগ করলে হবে 73, 73 এর 3, হাতে থাকে 7, 3 8 24, 24 আর হাতের 7 যোগ করলে হবে 31, 31 এর 1 হবে, হাতে থাকে 3, 3 8 24, 24 আর হাতের 3 যোগ করলে হবে 27, তাহলে 27 দেখো হয়ে গেছে। এখন আমাদের এই যে ডান পাশে মোট কয়টা শূন্য বাকি থাকলো? একটা, তাহলে একটা দিয়ে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। যে যোগ আছে যোগ দিলাম, যোগ, তাহলে আমাদের কত 2 7 1 3 6 0। এখন এই দুইটা মান আমাদের যোগ করলে কিন্তু আমরা এই যে মোট এটার গুণফলটা মান পেয়ে যাব। তাহলে আমরা যোগ করব কত 2 3 7 4 4 0 0 এবং এখানে আছে আমাদের 0 6 3
172 172 তাহলে 0 0 0 6 0 6 0 6 আর 4 আর 3 7 4 আর 1 5 7 আর 7 14 14 4 হবে হাতে থাকে 1 3 আর 2 5 আর হাতের 1 যোগ করলে 6 আর 2 সরাসরি নামে গেল। তাহলে আমাদের গুণফলটা আসছে কত 2 7 2 6 4 5 7 6 0। তাহলে এইটা কিন্তু আমাদের গুণফল আসছে। তাহলে আমাদের তাহলে দেখো আমাদের এইখানে গুণফলটা আসতেছে 2 6 4 5 7 6 0। এইটাই কিন্তু আমাদের মোট টাকার পরিমাণ হবে, যে আমাদের গুণফলটাই কিন্তু মোট টাকা। একটা পরিবার কত টাকা দেয় এবং কতগুলা পরিবার আছে মোট, এই দুইটা গুণ করলে কিন্তু আমাদের মোট টাকার পরিমাণ আমরা পাবো। তাহলে এখানে আমরা ফার্স্টে লিখবো কত, প্রথম ঘরে আমরা কিন্তু এখানে লিখবো 3। আমরা কিন্তু এইটাকে ভাঙিনি, আমরা কিন্তু গুণটাকে ভাঙছি, গুণক কিন্তু আমরা ভাঙিনি। দেখো 3 3 9 2 আর আমাদের 780 কে আমরা কিভাবে ভাঙছি 700 যোগ 80 করছি আমরা। তাহলে আমাদের এখানে 3, আমরা এটা একটু মুছে দিচ্ছি দেখো, তাহলে আমাদের 3 3 আমাদের এটা একটু আমাদের পিসির কারণে একটু সমস্যা হচ্ছে, পিসিতে ড্রয়িং করে দেখাটা একটু। 3 3 9 2 আর এখানে আমাদের কত, এর সাথে আমরা 700 গুণ করছি প্রথমে, প্রথমে আমরা এখানে 700 গুণ করছি, আচ্ছা আমাদের সংখ্যাগুলো একটু দেখতে অন্যরকম মনে হচ্ছে। ঠিক আছে, আমরা এটা মুছে দিয়ে আবার সুন্দর করে করতেছি। এরপরে আমরা এখানে 3 3 9 2 3392 এর সাথে আমরা গুণ করছি 80। তাহলে 3392 এর সাথে গুণ করলে আমাদের মানটা কত আসছে 2 3 7 4 4 0 0 2 3 7। এখানে আমাদের মানটা কত হবে 2 3 7 4 4 0 0। এরপরে আমাদের 3392 এর সাথে 80 গুণ করলে আমাদের মানটা কত হয়েছে 271 360 271 271 360। তাহলে আমাদের যোগ করলে মোট গুণফলের মান কত হচ্ছে 264 2
ছয় 4 5 7 6 0 5 7 6 0। তাহলে কিন্তু এই যে আমরা মোট পরিবারের সাথে একটা পরিবারের টাকার পরিমাণ গুণ করলে মোট কত টাকা উঠবে আমরা কিন্তু এটা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে আমাদের বাকি যেই অঙ্কগুলো আছে 14 পৃষ্ঠার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসগুলো বুঝতে পারছো, অঙ্কগুলো বুঝতে পারছো এবং তোমরা নোট করে রাখছো। পরবর্তীতে তোমরা নিজেরা না দেখে এগুলো প্র্যাকটিস করবে এবং সমস্যা হলে নোটগুলো দেখে তোমরা খুব সহজেই বুঝে আবার প্র্যাকটিস করতে পারবে।